ঘন্টার কাজগুলো যদি আপনারা মিনিটেই করতে চান তাহলে কিন্তু ছোট ছোট একটু বুদ্ধি আপনাদের অ্যাপ্লাই করতে হবে সংসারের প্রত্যেক দিনের কাজে। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে, আশা করছি টিপসগুলি কাজে আসবে। চলুন দেখে নিই। আমরা আঙুর কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি করি, আঙুরটাকে আমরা নর্মালভাবে জল দিয়ে ধুয়ে বাচ্চাদেরকে দিই, আমরা নিজেরাও খাই। কিন্তু আঙুরের মধ্যে নানা রকম কেমিক্যাল যুক্ত জিনিস স্প্রে করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আঙুর বাচ্চাদের দিলেও বা আপনারা নিজেরাও খেলেও যে কাজটি অবশ্যই করবেন বন্ধুরা, কি করতে হবে দেখুন। এখানে আমি একটি পাত্রের মধ্যে নুন জল নিয়ে নিয়েছি। নুন নিয়ে জলটার মধ্যে গুলিয়ে নিয়েছি। তারপর যতটা আঙুর খাবো এইভাবে নুন জলের মধ্যে 1-2 মিনিট রেখে দিন। যেহেতু আঙুরের খোসা ছাড়ানো হয় না, তাই যে স্প্রে করা হয় কেমিক্যাল যুক্ত সেটা খোসাতেই থেকে যায়। তাই এইভাবে নুন জলে ডুবিয়ে 1 মিনিট রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে বাচ্চাদেরকে দেন বা আপনারা খান, কোনো ক্ষতি হবে না। ভাত বা যখনই আমরা কোনো কিছু রান্না করি, এই যে গ্যাসের বার্নারটা, এটা কিন্তু একদম গরম হয়ে যায়। আর এটাকে আমরা কাজে লাগাতে পারি। কোথায় কি কাজে আমরা এটাকে লাগাবো চলুন দেখে নিই। ডিম যাতে গরমে ভালো থাকে এর জন্য আমরা কি করি, ডিমটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ডিম ফ্রিজের মধ্যে রাখার কারণে দেখবেন ডিম একেবারে ঠান্ডা হয়ে থাকে। আর ঠান্ডা ডিম আমরা সেদ্ধ করতে গেলে আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে লাগে ডিমটা নর্মাল টেম্পারেচারে আনার জন্য। অনেক সময় হাতে সময় কম থাকে। তাই আপনারা কি করবেন, এই যে গ্যাসের বার্নারটায় রান্না করে নিলাম, বার্নারটা অনেকটাই গরম, এই বার্নারে চারপাশে ডিম দিয়ে রেখে দিন। তাড়াতাড়ি ডিম গরম হয়ে যাবে, নর্মাল টেম্পারেচারে চলে আসবে। এই ধরনের যে জুতোগুলো আমাদের বাড়িতে থাকে দেখবেন, এই জুতোগুলো অনেক সময় বিট মানে জুতোর নিচের যে বিটটা থাকে একদম নোংরা হয়ে যায়। কোথাও হয়তো যাওয়ার থাকে, তখন হয়তো সময় থাকে না জুতো ধোয়ার, আর জুতো জল দিয়ে ধুলে সেটা শুকাতে অনেক সময় লাগে। তাই যে কাজটি করবেন, এখানে আমি একটু টুথপেস্ট ভিনিগারের মধ্যে গুলিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশের সাহায্যে। এইভাবে জুতোর নিচটা মানে জুতোর বিটটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে যদি আপনারাও পরিষ্কার করেন, জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে কিছু সময় একটু ব্রাশ দিয়ে ডলে নিয়ে ভেজা একটি কাপড় দিয়ে মুছিয়ে নিন। দেখুন আপনাদের জুতো একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। আমি মুছেও দেখালাম জুতোটা। জুতোর যে আরেকটি পার্ট রয়েছে দেখুন, দুটোর মধ্যে পার্থক্যটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এমার্জেন্সি সময় ট্রাই করে দেখবেন। মিক্সার জারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মশলা পেস্ট করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে মিক্সার জারে মশলা পেস্ট করি না, ধোয়ার পর এটাকে এইভাবে উপুর করে রেখে দিই। আর এইভাবে উপুর করে রাখলে এটা কিন্তু শুকাতে আমাদের অনেকটা সময় লেগে যায়। দেখা যায় যে ব্লেডটার মধ্যে জং লেগে যায়, ধার চলে যায়, কিছুদিন পর আবার আমাদের ব্লেডটাকে চেঞ্জ করতে লাগে। তাই ধোয়ার পর মিক্সার জারে সামান্য পরিমাণ একটু তেল আপনারা এইভাবে লাগিয়ে যদি রাখতে পারেন, দেখবেন কখনোই জং ধরবে না, এর ধার নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে আমরা চুড়িদার ব্লাউজ পরে থাকি, অনেক সময় দেখা যায় চুড়িদার কুর্তি ব্লাউজ নষ্ট হয়ে যায়, হাতার জায়গাটা খুব ভালো থাকে হাতাটা। তা এই ধরনের চুড়িদার ব্লাউজ নাইটির হাতা দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর একটা জিনিস, যেটা আমরা কিনতে গেলে অনেকটা টাকা পয়সায় খরচা হয়। এখানে কোনো রকম টাকা পয়সা খরচা হবে না, খুব সুন্দর জিনিসটা তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা ব্লাউজের হাতা নিয়ে নিয়েছি। ব্লাউজটা নষ্ট হয়ে গেছিলো, হাতাটার সেলাইটা খুলে আমি এখানে নিয়ে নিয়েছি। দুটো হাতা আমাদের লাগবে, একটি হাতা হলে হবে না। দুটো হাতার যে সাইডের সেলাইটা আছে সেই সাইডের সেলাইটাকেও দেখুন আমি এইভাবে খুলে নিচ্ছি। দুপাশের সেলাইয়ে আমাদের এইভাবে কিন্তু খুলে নিতে হবে। এবার আমরা কি করব, একটি হাতার ওপরে আমরা আরও একটি হাতা এইভাবে রাখব। দেখুন একটি হাতার ওপরে এখানে আমি আরও একটি হাতা এইভাবে রাখলাম। হাতাটাকে এবার আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তাহলে সেলাই মেশিনের সাহায্যে সেলাই করতে পারেন। আর যদি সেলাই মেশিন না থাকে তাহলেও কোনো চিন্তার ব্যাপার নয়, সেলাই মেশিনের প্রয়োজন পড়বে না। সেলাই মেশিন ছাড়াও আপনারা খুব সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন সুচ সুতোর সাহায্যে। এখানে আমি সুচ সুতোর সাহায্যেই সেলাই করে আমি দেখাবো আপনাদের। সেলাই মেশিনের প্রয়োজন পড়বে না। নর্মাল যে সুচ সুতো থাকে আমাদের বাড়িতে
সেই সুচ সুতো নিয়ে নিন। আর সুচ সুতো দিয়ে এইভাবে ধীরে ধীরে করে আমাদের একটু সেলাই করতে হবে। এই দেখুন, আর যখন সুচ সুতো দিয়ে আমরা সেলাই করছি অবশ্যই কিন্তু আমাদের দুবার করে একটু সেলাই দিতে হবে, তাহলে সেলাইটা আমাদের মজবুত হবে, সহজে খুলবে না। তাই অবশ্যই দুবার করে সেলাই দিতে হবে। আর দেখুন, আমি সেলাইটা যে এখানে করছি ওপরের দিকটা ফাঁকা রাখছি, 3 দিক ঘুরিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। দেখুন, এইভাবে সাইডের পার্ট আর নিচের পার্ট আমরা সেলাই করে নেব। ওপরের যে দিকটা আছে ওপরের দিক সেলাই করব না, সেই দিকটাকে ফাঁকাই রাখবো। একবার এখানে আমার সেলাই করা হয়ে গেছে, একইভাবে এখানে আমি আরও একবার সেলাই করে নেব। তাহলে কি হবে, জিনিসটা মজবুত হবে আর খুলবে না, অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো জিনিসটাকে। চলুন তাহলে এইভাবেই আমি দুবার ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু দুবার করে সেলাই করে নিয়েছি, মজবুতভাবে সেলাই হয়েছে। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন, ঠিক এরকম তৈরি করতে হবে। এই ওপরের পার্টটা কিন্তু আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, নর্মাল চাইলে আপনারা পাড় ব্যবহার করতে পারেন কিংবা এই ধরনের প্লেন কাপড় নিয়ে নিতে পারেন। এখানে আমার যেহেতু ব্লু রয়েছে তাই আমি ব্লু প্লেন কাপড় নিয়েছি আর লম্বা করে নিয়েছি, আর এটাকে এইভাবে কেটে আমি দুটো টুকরো করে নিচ্ছি। এইভাবে আমাদের দুটো টুকরো করে নিতে হবে। তারপর দু সাইড থেকে এটাকে এইভাবে ভাঁজ দিয়ে আবারও আরেকটা ভাঁজ দিয়ে দেব। তারপর এইভাবে সরু হয়ে যাবে আর সুচ সুতো নিয়ে নেব। সুচ সুতো নিয়ে সাইডের শুধু এক পাশ আমরা সেলাই করে নেব। এইভাবে সুচ সুতো দিয়ে ধীরে ধীরে ছোট ছোট করে আমি এখানে সেলাই করে নিচ্ছি। চলুন তাহলে পুরোটাই এইভাবে আমরা সেলাই করে এটাকে রেডি করে নিই। আর একটা নয়, এরকম আমাদের দুটো সেলাই করে নিতে হবে। দেখুন, এইভাবে দুটোই আমার এখানে সেলাই করা হয়ে গেছে। এই দেখুন, একটা করেছি, আরও একটি আমি এখানে সেলাই করে নিচ্ছি একই রকমভাবে। দুটো ফিতেই এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে। যে হাতার অংশটা সেলাই করে নিলাম সেই হাতার অংশটাকে আবারও আমরা উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পর যে দিকটা আমরা সেলাই করিনি ফাঁকা রয়েছে সেই দিকটাতে কি করব, এই যে ফিতা দুটো বানিয়ে নিলাম কাপড়ের, এটাকে আমরা হ্যান্ডেল হিসাবে ব্যবহার করব। সুচ সুতো নিয়ে নিয়েছি, সুচ সুতোর সাহায্যে ছোট ছোট করে ফোর দিয়ে একটি হ্যান্ডেল এক পাশ লাগিয়ে নিচ্ছি। এক পাশ লাগানো হয়ে গেলে ওই ফিতাটারই ঘুরিয়ে নিয়ে আবার ওই দিকেই আর একটা হ্যান্ডেল সুচ সুতোর সাহায্যে সেলাই করে নেব। এইভাবেই আমরা দুটো হ্যান্ডেলই তৈরি করে নেব। কোনো রকম সেলাই মেশিনের আমাদের এখানের প্রয়োজনই পড়বে না। আর আমরা যে সুচ সুতো দিয়ে সেলাই করেছি সেটা বোঝাও যাবে না, আর খুব মজবুতভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে। এক পাশের হ্যান্ডেল দেখুন এখানে আমার লাগানো হয়ে গেছে। ঠিক একইভাবে আর এক পাশের যে হ্যান্ডেলটা আছে সেই পাশের হ্যান্ডেলটাকেও আমি একইভাবেই লাগিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো যে কত সুন্দর একটি জিনিস টাকা পয়সা খরচা করা ছাড়াই তৈরি হয়ে গেল। দেখুন, ছোট্ট একটি ব্যাগ। এই ধরনের ব্যাগগুলো আমরা কিনতে গেলে আমাদের কিন্তু টাকা খরচা হয়, তাই এই ধরনের ব্যাগ আমরা হাতেই তৈরি করে নিতে পারি, দেখতেও ভালো লাগবে। আমরা যখন সবজি টবজি কিছু কেনাকাটি করতে যাই, আমাদের ফোন, ছাতা, জলের বোতল খুব সহজে এর মধ্যে ঢুকে যাবে, বাচ্চাদের স্কুলে দিতে যাই, দেখতেও দেখুন ভালো লাগছে, কত সুন্দর লাগছে। আর যে ব্লাউজের হাতাটাও কিন্তু এখানে ব্লাউজ চুড়িদার যাই হোক হাতাটাও কাজে লেগে যাচ্ছে। তাই আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়িতেও এই ধরনের কুর্তি, ব্লাউজ,
চুড়িদারের যদি হাতা থেকে থাকে একবার হলে আপনারাও বানিয়ে দেখবেন। টাকা পয়সা কোনো খরচ লাগে না, শুধু একটু সময়ের ব্যাপার, আর অনেকটা সময়ও লাগে না। 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় অসাধারণ একটি ব্যাগ। ভালো লেগে থাকলে আইডিয়াটি অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমরা যে এই ধরনের রাজমার তরকারি খাই, রাজমার ডাল খাই, কিংবা ধরুন তরকার ডাল, মুগ ডাল, এই জাতীয় ডালগুলো খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। আর কিভাবে রাখলে সহজে পোকা ধরবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত আমরা এই ধরনের ডালগুলোকে রেখে খেতে পারবো। এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদের বাড়িতে যে সর্ষের তেল থাকে, সর্ষের তেলের গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর ডালে পোকা ধরে না। সামান্য পরিমাণ সর্ষের তেল মুগ ডাল, তরকার ডাল, এই ধরনের রাজমার ডালের মধ্যে যদি দিয়ে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে। তারপর এই ধরনের কোনো কৌটো নিয়ে নিন। কৌটোর মধ্যে এই ডালটাকে ভরার পর ডালের মধ্যে আপনারা একটি তেজপাতা দিয়ে রাখবেন। দেখবেন আপনাদের ডালে আর কখনোই পোকা ধরে নষ্ট হবে না। আর অবশ্যই টাইট করে ঢাকনাটাকে আটকে রাখতে হবে যাতে হাওয়া বাতাস না লাগে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, আচারের কৌটো বা ঘিয়ের কৌটো দেখা যায়, যেটার মধ্যে আমাদের হাত পৌঁছায় না, আঙুল ঢোকে না। এর ফলে সেটার মধ্যে প্রচুর নোংরা থাকে, সেটা পরিষ্কার করা মুশকিল হয়ে পড়ে। এখানে আমি একটি কসবাইট নিয়েছি, ছোট্ট একটি লাঠি নিয়েছি। কসবাইটটাকে সেই লাঠির মধ্যে ভালো করে পেঁচিয়ে নিয়ে গার্ডার দিয়ে আটকে নিলাম। তারপর সাবান লাগিয়ে নেব। এবার এটার সাহায্যেই দেখুন আমাদের যে বোতলটার নিচে হাত পৌঁছাচ্ছিল না, বোতলটার গায়ে প্রচুর নোংরা ছিল, এইভাবে যদি আমরা পরিষ্কার করি খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে, এমনকি সব নোংরা উঠে যাবে। জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি, দেখুন কোনো রকম হাত ঢোকানোর প্রয়োজন পড়লো না আমাদের। আর বোতলটা এখানে আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদেরও যদি বোতল থাকে আইডিয়াটি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আপনারা কখনো গ্যাস সিলিন্ডারে পেন্সিলের ব্যবহার করেছেন? কেন আমরা গ্যাস সিলিন্ডারে পেন্সিলের ব্যবহার করব, চলুন দেখে নিই। আমাদের অনেকেরই বাড়িতেই একটি গ্যাসের সিলিন্ডার থাকে। হঠাৎ রান্না করতে করতে দেখা যায় গ্যাস শেষ হয়ে যায়, তখন আমরা মুশকিলে পড়ে যাই যে কিভাবে বাকি রান্নাটা করব। তাই আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু পেন্সিল থাকে। এখানে আপনারা একটি পেন্সিল নিয়ে নেবেন। যেদিনকে আপনারা গ্যাসের সিলিন্ডারটা লাগাচ্ছেন সেই দিনের ডেটটা আপনারা পেন্সিল দিয়ে যদি গ্যাস সিলিন্ডারের গায়ে লিখে রাখতে পারেন, তাহলে কি সুবিধা হবে যে আপনাদের গ্যাস ধরুন 1 মাস যায়, 2 মাস যায়, সেই মাস শেষ হওয়ার আগেই আপনারা বুঝে যাবেন যে এই ডেটে লাগানো হয়েছিল, এই ডেটে শেষ হয়ে যাবে। তার আগেই আপনারা বুকিং করে দিতে পারবেন। এতে আপনাদের রান্না করতে করতে গ্যাস শেষ হলে আর চিন্তা করতে হবে না, কারণ সহজে আপনারা গ্যাসটা বুকিং করে দিলে গ্যাস পেয়েই যাবেন। শীতকাল কিংবা গরমকাল, বর্ষাকাল, সব সিজনেই কিন্তু মশার উৎপাত আমাদের সহ্য করতে হয়। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য আমরা যে প্রসাধনীগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটার জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয় মাসের শেষে, কিংবা সেগুলো ব্যবহার করলে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টর মতো রোগ ব্যাধি হয়। মশা না তাড়ালে আমাদের ডেঙ্গুর মতো রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে। ঘরোয়া উপায়ে আমরা যদি মশাকে তাড়াই অনেকটা টাকা পয়সাও খরচা হবে না। মশার ব্যবহার করার ফলে তেল, কয়েল যে অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ হয় সেটাও হবে না। মশার কামড়ে ডেঙ্গুরও রোগ মতো হবে না। কিভাবে আমরা ঘরোয়া উপায়ে কম খরচে বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশাকে তাড়িয়ে ফেলতে পারি? এর জন্য আমাদের অনেক ধরনের জিনিস কিনে আনতেও হবে না বাজার থেকে। চলুন কিভাবে দেখে নিই। আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই কম বেশি যে জিনিসটা সবসময়ই থাকে, আমরা রান্নায় ব্যবহার করে থাকি মশলা হিসাবে, সেটা হলো হিং। হিংয়ের গন্ধটা ভীষণ স্ট্রং হয়, এমনকি মশা বাড়ি থেকে তাড়াতে ভীষণ সাহায্য করে। শুধু মশা নয়, মশার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে মাছি, আরশোলা, এমনকি পিঁপড়েও তাড়াতে ভীষণ সাহায্য করে হিঙে। এবার কিভাবে হিংটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে গরম জল। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল নয়। একদম আমি গরম করে নিয়েছি জলটাকে, সেই জলটাকেই ব্যবহার করব। কিছুটা সময় পরে ব্যবহার করব, এটা সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না। এটা গরম জলটাকে আমি এখানে সাইডে রেখে নিচ্ছি। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একটি ন্যাপথলিনের গুলি। ন্যাপথলিন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। ন্যাপথলিনটাকে এখানে গুঁড়ো করে নিতে হবে। নর্মালভাবে যদি ন্যাপথলিনটা আমরা জলে দিই সহজে গুলতে চাইবে না, 2-3 ঘন্টা লেগে যাবে। যদি আপনারা 2-3 ঘন্টা সময় থাকে তাহলে জলের মধ্যে দিয়ে গুলে নিতে পারেন। আর যদি সময় একেবারেই না থাকে এইভাবে গুঁড়ো করে পাউডার করে নিন, তাহলে দেখবেন তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যাবে। এবার এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হিং। যে হিং আমরা রান্নায় খেয়ে থাকি সেই হিং। হিংয়ের যে অনেকটা দাম বেশি তাও নয়। এখানে আমি একটা ন্যাপথলিনের সঙ্গে 1 চামচ পরিমাণ হিংয়ের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিলাম। খুব সুন্দর করে হিং আর ন্যাপথলিনটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে।
এর মধ্যে আর দুটো জিনিস আমরা ব্যবহার করব, যে দুটো জিনিসও গন্ধ ভীষণ স্ট্রং, মশা মাছি আরশোলা এমনকি পিঁপড়ে তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই থাকে কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি সেই কর্পূর এখানে আমি ব্যবহার করছি। এই কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং হয়। কর্পূর ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, ঘরের পজিটিভ এনার্জি নিয়ে আসতে, শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। কর্পূরটা দিয়েও খুব ভালো করে দেখুন আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আর একটি জিনিস এর মধ্যে আমরা অবশ্যই দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি যে জিনিসটা, সেটা হলো ডেটল। ডেটল যদি আপনাদের বাড়িতে না থাকে, আপনাদের বাড়িতে যদি স্যাভলন থাকে, স্যাভলনও ব্যবহার করতে পারেন। ডেটল কিংবা স্যাভলন যে কোনো একটা কিছু ব্যবহার করলেই হবে, 1 চামচ পরিমাণ মতো। দেখুন এটা আপনারা তৈরি করে 2-3 মাসও ব্যবহার করতে পারেন, সহজে নষ্ট হবে না। কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে যে কতটা পরিমাণ তৈরি করছেন। এখানে আমি একটা ন্যাপথলিনের সঙ্গে সব কিছুই 1 চামচ মতো ব্যবহার করেছি। যে গরম জলটা তৈরি করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এ দেখুন আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর এটাকে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে জলের মধ্যে ভালোভাবে মিশে যায় সব জিনিস। আমাদের এখানে 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে। এই মিশ্রণটাকে আমি 10 মিনিট ঢেকে রাখছি, পরে আপনাদের ফিরিয়ে দেখাচ্ছি। এই দেখুন ভালোভাবে মিশে গেছে মিশ্রণটা, ন্যাপথলিন কর্পূর জলের সঙ্গে ভালোভাবে গন্ধটা চলে এসছে। এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে একটি স্প্রে। এটা আমরা 2-3 ভাবে ব্যবহার করতে পারি। বাড়ি থেকে মশা তো যাবেই, আরশোলা পিঁপড়ে মাছি উৎপাত একেবারে বাড়ি থেকে চলে যাবে। আমি এখানে একটি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি স্প্রে বোতল না থাকে, নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় সেরকম জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন। তার মধ্যে এই মিশ্রণটা আপনারা ঢেলে নিন। ঢাকনাটা দেখবেন ফুটো করে নিতে হবে, মানে ঢাকনাটায় ছোট ছোট ছিদ্র করে নিতে হবে। এখানে আমি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে স্প্রে বোতলের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই দেখুন এবার আমরা এটাকে কীভাবে ব্যবহার করব। দেখুন আমরা যেখানে সবজি কাটি, ফল কাটি, মাছ কাটি, দেখবেন সেখানে মাছির উৎপাত বেড়ে যায়, গন্ধও বের হয়, ছোট ছোট পিঁপড়ে চলে আসে। সেই সব জায়গায় আপনারা একটু স্প্রে করে দিন, স্প্রে করে জায়গাটাকে মুছে নিন। দেখবেন সঙ্গে সঙ্গে মাছি পিঁপড়ে পুরোপুরি চলে যাবে, বাজে দুর্গন্ধও সেখানে আর থাকবে না। এ দেখুন এখানটায় আমি একটু স্প্রে করে দিচ্ছি, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়াও আরও একভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা যখন ঘর মুছবো, ঘর মোছার জলে 1-2 বার একটু স্প্রে করে দিন, বা যে পুরো ঘরে আপনারা একটুখানি স্প্রে করে তারপর আপনারা ঘরটা মুছে নিন। তাহলেও দেখবেন আপনাদের ঘর থেকে যে গন্ধটা বের হবে প্রাকৃতিক একটি, তার কারণে দেখবেন মশারা বাড়িতে আসবে না, ঘরের মেঝে পরিষ্কার থাকবে, মাছি ছোট ছোট পিঁপড়ে ঘরে ঘোরাঘুরি করবে না। আর সন্ধেবেলায় জানলাতে গ্রিলে এইভাবে একটু স্প্রে করে দেবেন, এই সব জায়গা থেকে মশা আর কখনোই ঘরের ভেতর ঢুকতে পারবে না। পর্দাতে দিয়ে দেবেন, আলমারির পেছন দিকটা দেবেন, ওয়াশিং মেশিন ফ্রিজ থাকলে পেছন দিকটা দিয়ে দেবেন। যেই সব জায়গায় অন্ধকার থাকে আনাচে মানে কোণার দিকটায় আপনারা এই মিশ্রণটা স্প্রে করে দিন। বাড়িতে কোনো গাছপালা থাকলে ঘরের ভেতরে পাতাতে স্প্রে করে দেবেন, সেই সব জায়গায় লুকিয়ে থাকতে পারবে না। এই ছোট ছোট টিপসগুলি একটু অ্যাপ্লাই করে চলুন, দেখবেন আপনাদের বাড়ি থেকে এই যে স্প্রেটা আমরা তৈরি করলাম এটার সাহায্যেই আমরা খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এর জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, ঘরে থাকা উপকরণেই মশা আমাদের চলে যাবে একদম প্রাকৃতিক উপায়ে। বন্ধুরা যদি আপনারা ঠিকঠাক মতো এটা অ্যাপ্লাই করেন, বাজার থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কোনো কিছু কেনার আপনাদের আর প্রয়োজন পড়বে না। অনেকটাই টাকা পয়সা আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাপ্লাই করুন, রেজাল্টটাও কেমন পেলেন জানাতে ভুলবেন না। অনেক সময় দেখা যায় আমরা মশলা করতে যাব, কারেন্ট থাকে না, আর মিক্সার মেশিন বা চালাতে পারি না, শিলনোড়া হামালদিস্তাও বাড়িতে নেই। তাই একটি জলের বোতল, যেটা প্লেন, তলাটা প্লেন, সেরকম জলের বোতল নিয়ে খুব ভালো করে আপনারা কেটে নিন। তারপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এই জাতীয় মশলাগুলোকে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে এইভাবে বাড়ি দিলেই পেস্ট হয়ে যায়। আপনারা যদি এখানে জিরা ধনে গুঁড়ো করতে চান তাহলে হালকা করে কড়াইতে একটু ভেজে নেবেন, তারপর এই ধরনের কৌটোর মধ্যে দিয়ে
বেলন দিয়ে হালকা করে বাড়ি দিলেই দেখবেন জিরার গুঁড়ো ধনের গুঁড়ো করে নিতে পারবেন। দেখুন এখানে কতটা সুন্দর আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই এমার্জেন্সির সময় আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে যাই, আর আমাদের যে ভাতটা সেটা একেবারে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে সেই ভাতটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তাই কিভাবে আপনারা খুব সুন্দর ভাতটাকে ঝরঝরে করে নিতে পারবেন, এর জন্য ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই তেল থাকে, রান্নার যে কোনো তেল ভাতের মধ্যে একটু দিয়ে দিন, তারপর খুব ভালো করে তেলটা ভাতের সঙ্গে মিশিয়ে নিন। এতে দেখবেন আপনাদের যে ভাতটা নরম হয়ে গেছিলো তেলের কারণে ভাতটা গায়ে গায়ে লাগবে না, আর খুব সুন্দর ঝরঝরে হবে। তারপর আপনারা ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিন। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও আপনাদের